রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন সাথে আছে আমি নাজরিন মুনি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। শপথ নেওয়ার 17 দিন পর গতকাল রোববার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে তারা এই দায়িত্ব নিয়েছেন জানিয়ে তিনি নিশ্চয়তা দিয়েছেন, তাদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তোলা হবে না। এই সময় ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে সফল পরিণতি দিতে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। নোবেলজয়ী প্রধান উপদেষ্টার এই ভাষণে কিছুটা আশাবাদী হলেও এতে আগামী নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ না থাকায় অনেকটাই হতাশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ভাষণে যেসব সংস্কারের কথা বলা হয়েছে সেগুলো স্বল্প সময়ে করা সম্ভব হবে না বলেও স্বীকার করলেও এর জন্য তারা অন্তর্বর্তী সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চায়, অনির্দিষ্টকালের জন্য নয়। এদিকে অন্তর্বর্তী সরকার চাইলে জাতীয় পার্টি সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। আগামী নির্বাচন প্রসঙ্গে কি ভাবছে ছাত্র সমাজ সহ রাজনৈতিক দলগুলো, এই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে কেমন বার্তা পাওয়া গেল, এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং আছেন আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রওনক জাহান। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে এই অনুষ্ঠান জুড়ে। আমরা একটু জানার চেষ্টা করব যেটি নির্বাচনের রোডম্যাপ চাওয়াটা কি দ্রুত সময়ের জন্য হয়ে যাচ্ছে কিনা, এখনই লাগবে কিনা, সেই প্রশ্নটাও আমরা একই সাথে জানতে চাই। অনেক ধন্যবাদ দর্শক যারা আমাদের সাথে আছেন এবং কৃতজ্ঞতা জানাই অতিথিদের যারা আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আমি শুরুই করতে চাই অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে দিয়ে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, খুবই চমৎকার একটা জাতির উদ্দেশ্যে ভাষণ আমরা গতকাল শুনেছি প্রধান উপদেষ্টার। তিনি একদম বিস্তারিত বলেছেন কি করতে চান, কেমন করে করতে চান এবং স্পষ্ট করেছেন যে জনগণ যখন চাইবে না তখনই তারা এখান থেকে চলে যাবে, তাদেরকে ছেড়ে দেওয়া হলে, এবং রাজনৈতিকভাবে এটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে নির্বাচন। তারপরও আজকে বিএনপির কাছ থেকে আমরা একটা রোডম্যাপের কথা আসার কথা তারা আশা করেছিলেন কিন্তু তারা পায়নি। আপনাদের কাছেও কি তাই মনে হচ্ছে যে রোডম্যাপটা এখনই দরকার ছিল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সহালোচক এবং যারা দেখছেন তাদেরকে। মূলত জাতি প্রত্যাশা করতেছিল যে প্রধান উপদেষ্টা কিছু কথা বলুক, এবং এইটা বলাটা আমি মনে করি সময় উপযোগী হয়েছে এবং উনি সবগুলা বিষয়কে নিয়ে আসছে। মূলত আন্দোলনটা সংস্কারের পক্ষে হয়েছে, কিন্তু দীর্ঘদিন গণতন্ত্রহীনতা, ব্যাঙ্গালোর, বিভিন্ন কারণে মানুষের যে ক্ষোভ, এটার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল কিন্তু সুষ্ঠু এবং অবাধ নির্বাচন। এবং অন্তর্বর্তীকালীন সরকারগুলো আমরা অতীতে দেখেছি এরকম নির্বাচনের দিকে বেশি সংস্কারের নেই, কারণ সংস্কার একটা দীর্ঘ প্রক্রিয়া। সংস্কার 3 মাস, 6 মাস বা 1 বছরে সব করা এটা খুব কঠিন ব্যাপার। সংস্কার শুরু হতে পারে, কিছু কাজ করে গেলেন, কিছু পরবর্তী গণতান্ত্রিক সরকার যারা আসবে তারা করবে, কিছু কাজ ওনারা সম্পন্ন করে যাবে। এটার জন্য একটা মানে আনলিমিটেড সময়ের ব্যাপার না, কিন্তু একটা সময় দিতে হবে, এটা আমরা রাজনীতি হিসেবে বিশ্বাস করি। রুটম্যাপের ব্যাপারটা যেটা বলেছেন, রুটম্যাপ উনি দেয়নি, কিন্তু উনি যে কথাটা বলেছেন যে জনগণ না চাইলে আমরা চলে যাব বা আমাদেরকে বিদায় করে দেবেন, রাজনৈতিকভাবে এই জিনিসটি হবে। আমি এটার সাথে ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে একমত, এই কারণে যে রুটম্যাপ শুধু এই যে অন্তর্বর্তীকালীন সরকার যদি ঘোষণা করে সেই ক্ষেত্রে অনেকেরই আপত্তির ব্যাপার থাকতে পারে। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অথবা সরকারের যারা আছে, এই রাজনৈতিক দলসমূহ, বাংলাদেশের আরও যারা স্টেক হোল্ডার, যারা নির্বাচন সংক্রান্ত কাজ করে, সুশীল সমাজ, সাংবাদিক, তাদেরকে ডেকে রুটম্যাপটা ঠিক করতে হবে যে আমি কোন সময় পর্যন্ত সংস্কারটা করব, কারণ অনেকগুলো সংস্কারের কথা কি এখনই দরকার, মানে নাকি আরও কিছুদিন যেতে? এটা এখন দরকার একেবারে না, কিন্তু দরকার এই কারণে যে এটা একটা সময় নেই, অসুবিধা নেই। কারণ উনি বিচার বিভাগ, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি সমস্ত ক্ষেত্রে যদি সংস্কার করে একটা জায়গায় নিতে চায় তাহলে তো এইটা একটা বিরাট সময়ের ব্যাপার হয়। তাহলে রাজনৈতিক দলসমূহের সাথে বসলে এই জিনিসটা আসতে পারে যে ঠিক আছে 2 বছর 1 বছর যেটা আলোচনায় আসে সেরকম একটা সময়ের মধ্যে আমরা এই কাজগুলো শেষ করব। বিচার বিভাগ কতদিনের মধ্যে শেষ হবে, শিক্ষার ক্ষেত্রে কতদিন শেষ হবে, এইগুলার একটা কিন্তু করা যায়, সংস্কারেরও তো একটা রুটম্যাপ করা যায়। আমি এত সময়ের মধ্যে এই সংস্কারটা শেষ করব, এরপরে নির্বাচনের ব্যাপারটা আমি আগাবো, কীভাবে আগাবো, নির্বাচন কমিশন সংস্কার কিভাবে হবে, এই সমস্ত কিছু ঠিক করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা দীর্ঘ 15 বছরের যে
সরকার দেখেছি সেখানে সমস্ত স্তরে স্তরে তাদের প্রতিনিধিরা আছে। এখন সেই প্রতিনিধি রেখে এখন যদি নির্বাচন করতে যান, সেই নির্বাচনও তো ষড়যন্ত্রের শিকার হতে পারে। আমরা তো 2-3টা জিনিস দেখলাম যে আন্দোলনের বিপক্ষে কিন্তু একটা বিচার বিভাগীয় জুডিশিয়াল কুর হলো। গতকালকে যে আনসারদের যে ব্যাপারটা হয়েছে, সিদ্ধান্ত মেনে নেওয়ার পরও রাত্র পর্যন্ত ওরা থাকলো, সেই জিনিসটা মানে কোথা থেকে একটা ষড়যন্ত্র কিনা কিনা এটাও ভেবে দেখার ব্যাপার আছে। অনেক আন্দোলন কিন্তু পৃথিবীর এরকম হয়েছে যে প্রতি বিপ্লবের কাছে মায়ের খেয়ে গেছে। তো আমরা 15 বছর যাবৎ অনেকেই কথা বলে নেই, অনেক চাহিদা মানুষের। এই চাহিদা সকাল হলেই দেখি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 10 গ্রুপ 20 গ্রুপ দাঁড়িয়ে থাকে। এইটাও একটু আমাদের নিয়ন্ত্রণ করা উচিত, এবং নিয়ন্ত্রণ করে আমরা সংস্কারটা কতদিনে করবো এটা রুটম্যাপ আনা দরকার। সংস্কারের পর আমি নির্বাচন কত দিনে করব এই রুটম্যাপটা দেওয়া উচিত জাতির কাছে, তাহলে জিনিসটা একদম পরিষ্কার থাকবে। নাহলে একটা আনলিমিটেড টাইমের মধ্যে কখন করব কখন না, এটা একটা অনিশ্চয়তার মধ্যে মানে সেটা আপনাদের কাছে একটা মানে অন্ধকার জায়গা হয়ে যাচ্ছে যে কবে কি হবে। এই কারণে আপনারা বলছেন যে সুনির্দিষ্টভাবে সেটা একটা সময় থাকা দরকার ছিল। আমি একটু রৌনক জাহান আমাদের সাথে আছেন, তার কাছে যেতে চাই। তিনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রৌনক জাহান, কোনো ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রধান উপদেষ্টা একটা বক্তব্যে খুবই সুন্দর একটা লাইন বলেছেন যে ছাত্ররা তাদের জীবন দিয়ে এটি এনেছে এই দেশে, এবং তারা আমাদের নিয়োগকর্তা। একদম তিনি বলেন যে নির্বাচিত করেছেন, বলেছেন আমাদের নিয়োগকর্তা। তারা যতদিন পর্যন্ত মনে করবেন যে এটার দরকার আছে আমরা ততদিন পর্যন্ত করব, তারা ছেড়ে দিলেই আমরা এখান থেকে চলে যাব। এখন আপনারাই সবাই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান হিসেবে চেয়েছিলেন, এবং তিনি কাজ করছেন, এতদিন পর তিনি এসেছেন, দিয়েছেন। রাজনৈতিক দলগুলো চাইছে একটা রোডম্যাপ তৈরি হোক। আপনাদের কাছে কি মনে হয় আসলে সেটা কি এখনই দেওয়ার সময় কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টা আমরা চেয়েছি। উনি যেটা বলেছেন নিয়োগকর্তা, এটা বলবো যে ওনার একটা মানে খুব আমাদের প্রতি একটা বিশ্বাস থেকে বলেছেন। আমাদের কিন্তু লড়াইটা যেটা ছিল সেটা কিন্তু সিস্টেমটার বিরুদ্ধে ছিল। একটা সিস্টেম, একটা ফ্যাসিস্ট সিস্টেম যেটা তৈরি হয়ে গেছে সেটার বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল। এখন অবশ্যই আমরা সেই ধরনের সিস্টেমটা অবশ্যই ব্যাক চাই না, আমাদের দেশে কখনোই চাই না যে সেটা আবার ফিরে আসুক। তো আমার মনে হয় যে নির্বাচন তো অবশ্যই দরকার। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, এবং গণতান্ত্রিক পথে যাতে নির্বাচন হয় এটাই আমরা চাই। সেটা আমরা পাইনি আমার জেনারেশনে বা আমার জীবৎকালে, তো আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি, সেটা আমি পাইনি। তো অবশ্যই সেই ধরনের একটা উৎসবমুখর নির্বাচনও চাই, কিন্তু মানে এমনভাবে সেই নির্বাচনটা যাতে না হয় যেটা কারণে সিস্টেমটা আবার ব্যাক চলে আসে, এই জিনিসটা অবশ্যই চাই না। সে ততদিন পর্যন্ত মানে যতদিন পর্যন্ত এই জিনিসটা নিশ্চিত না হচ্ছে যে আমরা একটা সঠিক নির্বাচনের পাবো, ততদিন পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচন দেওয়াটা অবশ্যই খুবই ঝুঁকিপূর্ণ হবে, এবং দেখা যাবে যে বিভিন্ন লুপ হোলসের কারণে আবার ধীরে ধীরে ফ্যাসিস্ট সিস্টেমটা আবার তৈরি হয়ে যেতে পারে। তো এই রাষ্ট্র সংস্কার বা বিশেষ করে এই জায়গাটা সংস্কার বা এই জায়গাটার একটা সঠিক মানে অবস্থায় না পৌঁছানো পর্যন্ত নির্বাচন দেওয়াটাকে অবশ্যই যৌক্তিক মনে করছি না, এবং অবশ্যই চাই না যে এমন অবস্থায় নির্বাচন আসুক যার কারণে আবার সিস্টেমটা ব্যাক আসুক, এটা আমরা চাই না। তো যতদিন পর্যন্ত এই জায়গাটা ঠিক না হচ্ছে, একদম পুরোপুরি নিশ্চিতভাবে ঠিক না হচ্ছে, ততদিন পর্যন্ত নির্বাচন দেওয়াটার কোনো যৌক্তিকতা আর কি দেখতে পাচ্ছি না। প্রধান উপদেষ্টা এর আগেই তিনি বলেছিলেন যখন শপথ নিয়েছেন তারপর পরে যে তিনি আসলে একই সাথে আইন, বিচার ব্যবস্থা, মিডিয়া এসবের সংস্কার তিনি বড় আকারের চান, কারণ এটা 15 বছর যাবৎ এক ধরনের এর মধ্যে চলে আছে। এবং রাজনীতিবিদরা যেটা বলছেন যে এইসব জায়গায় যদি সংস্কার করতে চায় সেটা দীর্ঘমেয়াদী সংস্কার, কারণ এটা বছরের পর বছর হয়েছে। শুরু করে দিয়ে রাজনৈতিক দলগুলোর হাতে সেটা ছেড়ে দেওয়া, তাতে তারা যেন যেতে পারে। মানে এই আস্থার জায়গা কি রাজনৈতিক দলগুলোর উপর রাখা যাবে? এখন আমরা গত 15 বছর ধরে যেটা দেখে এসেছি, একটা দলের শাসন দেখে এসেছি। মানুষ কিন্তু ওই শাসন থেকে যেটাকে বলে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়, তো সেই আস্থার জায়গাটা রাজনৈতিক দলগুলোরও একটু তৈরি করতে হবে অবশ্যই, যাতে জনগণ আস্থা রাখতে পারে। এবং দেখবেন যে এখন কিন্তু মানে প্রচুর পরিমাণে সেই সুযোগটা আছে, সকল রাজনৈতিক দলের কিন্তু সেই সুযোগ আছে, তারা সেই আস্থার জায়গাটা যাতে তৈরি করতে পারে। তো আমি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এটাই বলবো যে তারা যাতে সেই দিকেই মনোনিবেশ করে, এবং নির্বাচন দেওয়ার মানে নির্বাচন যতদিনে না দেওয়া হচ্ছে তারা যাতে তাদের যেই মানে ভিত্তিটা এটা তৈরি করে নেয়,
নেয় যাতে করে মানুষ আস্থা রাখতে পারে এবং নির্বাচনটা সঠিক নির্বাচনের মাধ্যমে মানুষ যাতে তাদের উপর আস্থা রেখে তাদেরকে নির্বাচিত করতে পারে। মানে একই সাথে তাদের নিজেদের নিয়েও কাজ করতে হবে যাতে জনগণের কাছাকাছি তারা এই সময়টাতে পৌঁছাতে পারে। অনেক ধন্যবাদ। ডক্টর আসুজ্জামান রিপন আমাদের সাথে আছেন, ভাইস চেয়ারম্যান বিএনপি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে মহাসচিব যে কথাটি বলেছেন যে সুস্পষ্টভাবে সেটি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াও বললেন যে একটা নির্ধারিত সময়, সেটা 2 বছর 3 বছর হোক, এর মধ্যে আমরা শেষ করব, তারপর আমরা নির্বাচনের দিকে যাব। হয়তো তারিখটা বা বছরটা আপনারা হয়তো কোনোভাবে জানতে চেয়েছিলেন, কিন্তু মানে 1 মাসও পার হয় নাই যে সরকারের, তাদের কাছ থেকে এখনই এই ধরনের তারিখ জানতে চাওয়া খুব দ্রুত হয়ে যায় কিনা? না, ধন্যবাদ আপনাকে। আসলে ঠিক 1 মাস বা 2 মাসের বিষয় না। আপনি আমাদের যদি প্র্যাকটিসটা দেখে থাকেন, মানে এর আগেও তো আপনার মানে অনির্বাচিত সরকারের আগেও তো দেশে এসেছেন, যেই নামই হোক না কেন। তো সাধারণত যেটা অ্যাডভোকেট রেজাউল সাহেব যেটা বলেছেন যে সরকারের তরফ থেকে এটা সত্য যে জাতি জানতে চায় তারা কি কি করতে চান। আমরা মানে সংস্কারের কথা শুনছি এবং সংস্কারটা খুবই 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 প্রয়োজন। আমি ভীষণভাবে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা না হওয়ার আগে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনার এই অনুষ্ঠানে বহুবার এসেছি এবং আমি বহুবার আপনার সংস্কারের কথা বলতাম, তাই না? এবং আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রাষ্ট্রটা যেভাবে চলছিল এইভাবে তো রাষ্ট্র চলার কথা না। আমরা নিজেরও 80-80 দশকে আমরা একটা বড় মাপের মুভমেন্ট আমরাও করেছি একটা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে, এবং সেখানেও কিন্তু আমাদের স্বপ্ন ছিল। বাট আমরা কি সেই সকল স্বপ্নগুলো কি আমরা মানে বাস্তবায়ন করতে পেরেছি? মোটেই পারিনি। আমি যদি ঠিকই আমার একেবারে কন্যা সমতুল্য বা আমার নিজের কন্যার চেয়েও সে অনেক ছোট, এটাও সত্য। তো ওদের মাথা অনেক পরিষ্কার। ও ইয়েস আই মাস্ট এক্সপ্রেস মাই ট্রিবিউট টু দেম। সেটা হচ্ছে যে আমি বরং আমার একটা মানে কি বলে, আমার একটা হতাশা ছিল যে আমি যে ক্যাম্পাসে ছিলাম, আমরা যে ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলাম, আমরা যে কথাগুলো আমরা তখন বলতাম, যে স্লোগানগুলো আমরা দিতাম তখনকার সময় 80s-এ, পরের দিকে আমার কাছে মনে হতো যে আমাদের ছেলে মেয়েরা কি শুধুই মাত্র মোবাইল ঢুকে গেল, অথবা কি শুধু একটা আইপ্যাড বা একটা ল্যাপটপের মধ্যে ঢুকে গেল, অথবা তারা কি শুধুই নিজেদের নিয়ে নিমগ্ন থাকছে, তারা কি মানে দেশ নিয়ে ভাবে না, তারা কি জাতি নিয়ে ভাবে না। এবং আমি বহুবার নিজেদের মধ্যে যখন আলোচনা হতো, যেহেতু আপনি জানেন আমি কিছু একাডেমিক বিষয় নিয়ে এক্সারসাইজ করি, তো তখন আমি বলতাম যে আমাদের ভবিষ্যতে যদি আমি কখনো ক্ষমতায় যাই, আমাদের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই বাংলাদেশ স্টাডিজ নামে একটি বিষয় পড়াইতে হবে, মাস্ট। কারণ বাংলাদেশকে জানো, নিজের দেশ না জানলে আমি যত ইঞ্জিনিয়ার হই, যত বড় ডাক্তার হই, কাজ হবে? আসলে হবে না। তো আমার ধারণাটা ভুল করে আমাদের ছেলেমেয়েরা একটা চমৎকার একটা বিপ্লব ঘটে আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিল, যেন আপনারা আমাদেরকে যতটাই ভাবেন যে আমরা একেবারেই মানে এইসব ভাবি না, কিন্তু আমরাও কিন্তু অনেক ভাবি, এবং আমি দেখলাম চমৎকারভাবে তারা। তো সুতরাং আমি মানে খুবই আমাদের বাচ্চাদের প্রতি আমি মানে খুবই শ্রদ্ধা জানাতে চাই। মানে তারা আমাদের স্বপ্ন পূরণ করে, বিশেষ করে আমি যেইভাবে স্বপ্ন দেখতে চাইতাম, আমাদের ছেলেমেয়েরা এই আন্দোলন সংগঠনের মধ্য দিয়ে অ্যাটলিস্ট আমার মধ্যে এখন হতাশা একেবারেই নাই বললেই চলে। কারণ আমি খুবই খুবই খুশি যে আমাদের ছেলেমেয়েরা ঠিক আমি যেভাবে রাষ্ট্রটাকে চিন্তা করতাম, সমাজ যেভাবে বদলে যাওয়া উচিত হবে, তাই না? এই মানে ফ্যাসিবাদের পতন ঘটার পরে যাতে আবার নতুন ফ্যাসিবাদ, তারাই এই ঘটনার মধ্যে এখন সংস্কার চাচ্ছে, সেটি বলছি। তারা যে এটা চাচ্ছে, আমার তো প্রথম ধারণা ছিল তারা বোধহয় এরকম ভাবেই না, কিন্তু এখন শুধু ভাবে না, তারা ভাবনাটা মনে করিয়েও দিচ্ছে। এটা ফ্যান্টাস্টিক। আমাদের তো বয়স হয়েছে, সুতরাং আমি যখন জানবো যে আমার পরের জেনারেশনও রাষ্ট্রকে নিয়ে ভাবে, এর চেয়ে মানে আসার খবর কি হতে পারে? এটা তো সবচেয়ে ভালোর কথা। এইভাবেই তো মানে আলো মশাল, এইভাবেই তো আপনার জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার হওয়ার কথা। তো যাক, আমি মানে তুমি রুকসানা না, রৌনক, সরি দুঃখিত, রৌনক জান আমাদের খুব মানে আমাদের খুবই মানে সে খুবই স্পষ্ট একটা কথা বলেছে যে এই সময়টা রাজনৈতিক দলগুলোরও উচিত জনগণের প্রতি আস্থা আনা। নিশ্চয়ই। আপনি একটা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় যেতে চায়, যদি একটা রিয়েলি যদি একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে যদি রাজনৈতিক দল বেড়ে উঠতে চায়, ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা জনগণের কাছে ভোটের দিকে যেতে চায়, তার প্রতি আস্থা না থাকলে, তার কর্মসূচির প্রতি আস্থা না থাকলে জনগণ তাকে ভোট দেবে কেন? কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম বহু বছর ধরেই তো বাংলাদেশে জনগণের কাছে যাওয়ার একটা ব্যাপার, জনগণের আস্থা নেওয়ার একটা ব্যাপার, এটা না করেই তো এই যে আপনার পতিত যে ফ্যাসিস্ট সরকার চলে গেল, এই সরকার কি বলতো, ভোট নিত নির্লজ্জের মতো, বেহায়ের মতো বলতো আমরা নির্বাচিত হয়েছি। নির্লজ্জতার তো একটা সীমা থাকে। চোর যদি বলে যে আমি হাজী সাহেব, তাহলে কেমন হয় বলেন? তাহলে হাজী সাহেবদের তো লজ্জা লাগার কথা। তো ঠিক এই আগের সরকার তো সবকটা চোর ছিল,
এই চোরেরা তো নিজেদেরকে হাজি বলতে চাইতো, তারা নিজেদেরকে মুসল্লি বলতে চাইতো। তো তারা তো নির্বাচিত সরকার ছিল না। এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম, যে সমস্ত এমপিরা ভোটে ইলেক্টেড হন না, ভোটে ইলেক্টেড না, জনগণের প্রাপ্ত সুবিধা, অর্থাৎ তারা বেতন নিচ্ছেন, ভাতা নিচ্ছেন, ডিউটি ফ্রি গাড়ি নিচ্ছেন, কম মূল্যে প্লট নিচ্ছেন, এগুলো তো সব হারাম। কারণ হি অর শি ইজ নট এন্টাইটেল টু রিসিভ অল দোজ ফ্যাসিলিটিস। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে সেটস অফ এমপিজ এই কাজগুলি করেছেন। তো সুতরাং আমরা নিশ্চয়ই চাইবো আমাদের ছেলে মেয়েদের যে আকাঙ্ক্ষা, একটা পর্যায়ে তো পারিবারিক জীবনও তো বাবা মায়েরা কি করে, তাদের ছেলে মেয়ের স্বপ্নটাই পূরণ করতে চায়, তাই না? তা আমি জাতির মধ্যে যে একটা পরিবর্তন ঘটে গেল, আমরা নিশ্চয়ই চাইবো না যে আমাদের দেশে আপনার যে গণতন্ত্রের লড়াইটা হয়ে গেল এবং এত জীবন গেল, এত মানুষের প্রাণ গেল। আমি গত কয়েকদিন, আমার শরীরটা অসুস্থ, আমি 4-5টা জেলা সফর করেছি এবং অনেক যারা এই আন্দোলন শহীদ হয়েছেন শহীদ পরিবারগুলোর সাথে দেখা করেছি, তাদের পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলাম দলের পক্ষ থেকে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তরফ থেকে ওই পরিবারগুলোর যতদূর আমাদের দলের পক্ষে সম্ভব আমরা কিছু আর্থিক সহযোগিতা করেছি। এবং আমার কাছে সবচেয়ে একটা খারাপ লাগলো কি জানেন, যে সমস্ত শহীদ পরিবারের দেখা করছে, মোস্ট অফ দেম তারা খুবই দরিদ্র ঘরের ছেলে, তাই না? তো এই যে মানুষগুলো, আমি যদি রৌনকের কথা বলি, রৌনক মে হ্যাভ সাম ড্রিম। আমরা আলোচনা থেকে অনেক জায়গায় ছড়াই গেলাম, আমি শুধু একটা জানতে চেয়েছিলাম যে এটা তাড়াহুড়া হচ্ছে কিনা। তাড়াহুড়া, ওর হয়তো ভবিষ্যতে একটা বিশেষ অফিসার হওয়ার স্বপ্ন থাকতেই পারে, বিকজ শি ইজ কারেন্ট স্টুডেন্ট, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ছাত্র তো নাকি, আচ্ছা ওর হতেই পারে। কিন্তু আমি যে ছেলেগুলোর পরিবারের সাথে দেখা করে আসলাম, তাদের কারোর জীবনেই কিন্তু আপনার বিসিএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল না, পুলিশ অফিসার হওয়ার কোনো স্বপ্ন ছিল না। তারা শুধুই মাত্র অন্যায়, অবিচার, ভোট না দেওয়া, জুলুম, লুটপাট, অত্যাচার, নিগ্রহ, গত 16 বছর যাবৎ এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশটাকে যেভাবে আপনার নরকে পরিণত করেছিল, সেই শাসন ব্যবস্থা থেকে মানুষ মুক্তি চেয়েছিল। আমি রৌনকের এই কথাটাই শুধু পরিবর্তন, ডক্টর আসিফুজ্জামান রিপন, আমি একটা কথাই বলি, রৌনক একটা কথা বললো যে আসলে তারা একটা ওই সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায় ঘর পোড়া গরু। এখন তাদের ভিতরে এমন একটা ভীতি জন্মেছে, 15 বছরে তারা যা দেখেছে, তারা ভোট দিতে পারে নাই, সমস্ত কিছুর প্রত্যক্ষ সাক্ষী হয়েছে, কিন্তু তারা আপনাদের ক্ষমতা দেখে নাই, আপনারা ক্ষমতায় আসীন আছেন সেটাও দেখেন নাই, আপনারা কি কাজ করেন সেটাও তাদের দেখা হয় নাই। হ্যাঁ, মানে তারা তো ছোট ছিল, এই কারণে তারা এখন চাচ্ছে যে আপনারা এমন একটা আস্থার জায়গা তৈরি করেন যাতে তারা একদমই স্পষ্ট, তারা অবশ্যই নির্বাচন চায়, কিন্তু সেই আস্থার জায়গা রাজনৈতিক দলগুলো দিতে হবে। আমি রৌনককে একটা কথা বলতে চাই, আমার পার্টির তরফ থেকে আমরা কিন্তু হ্যাভ লেড ডাউন সাম অফ আওয়ার রিফর্মস এজেন্ডা। এটা এখন না, আরও 2 বছর। আমার পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি থাকা অবস্থায় তিনি সংস্কারের অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। এরপরে আমরা আবার আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি ম্যাডাম অসুস্থ হওয়ার পরে বা কারারুদ্ধ হওয়ার পরে, জনাব তারেক রহমান, তিনি কিন্তু আবার সেকেন্ড ফেজে তিনি 31টি প্রস্তাব রেখেছেন। বাট পলিটিক্যাল পার্টি রিফর্মস সেটা কিন্তু একেবারেই চলমান, এটা কি আপনার কোনো স্ট্যাটিক না যেই জায়গায় থাকতে হবে। আমরা নিঃসন্দেহে আমরা জনগণের শাসন, আমি যেটা বলি, আমি তো স্ট্রেট বলি যে আমরা জনগণের শাসন চাই, আমরা 300 লোকের শাসন চাই না। এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল, অর্থাৎ পিপল আমাকে নির্বাচিত করবে এবং সেই আস্থার জায়গাটাই শিক্ষার্থীরা চাইছে, জনগণের পক্ষ হয়ে তারা চাইছে। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, রেজাউল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া একটা কথা বলছেন যে অনেক বিপ্লব এমন প্রতি বিপ্লবের কারণে বিফল হয়ে যায়, এবং এই বিচ্ছিন্নভাবে আমরা নানা কিছু দেখতে পাচ্ছি। এখন কোনটা দাবি, কোনটা প্রতিবিপ্লব, আমি আসবো অবশ্যই আপনার কাছে, কোনটা দাবি, কোনটা প্রতিবিপ্লব, রাজনৈতিক দলের প্রতি ছাত্ররা আস্থা রাখবে কেমন করে, এই সবগুলোই বড় বড় প্রশ্ন। সেই বড় বড় প্রশ্ন সামনে রেখে সেগুলো সমাধানের দিকে রাজনৈতিক দলগুলো সমর্থন না করে তারা বলছে নির্বাচনের রোডম্যাপ দেওয়া, রাজনৈতিক দলগুলোকে এক ধরনের চাপে ফেলছে কিনা নতুন সরকারকে। আমি বিরতির পর আমি আসবো বিরতির পরে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা সবাই আছি, নির্বাচনী রোডম্যাপ এখনই জরুরি কিনা সেই প্রশ্নকে সামনে রেখে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আমাদের সাথে আছেন। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যে প্রসঙ্গটি আসলে আসছেন, আপনি বলছেন যে স্পষ্ট করে এই জায়গাটা দরকার আছে, রোডম্যাপের একটা দরকার আছে। জাতীয় পার্টি হিসেবে জাতীয় পার্টির একটা দোষের জায়গা তো বটে, এটা কোনো গুণের জায়গা হতে পারে না। বিশিষ্টজনরাও সেটা একটা কলামের মধ্যে লিখেছে যে এই 15 বছর আওয়ামী লীগ টিকে ছিল জাতীয় পার্টির সঙ্গকে সাথে নিয়ে। যদি জাতীয় পার্টি তাদের সাথে নির্বাচনে অংশ না নিত, তাহলে এককভাবে তাকে নির্বাচন করতে হতো, যে নির্বাচন আসলে জনগণের কাছে কোনোভাবেই ক্ষমতা প্রলম্বিত হতো না, করা সম্ভব ছিল না।
আপনারা সারা জীবন 15 বছর তাদের সঙ্গে সঙ্গে থেকে থেকে তাদের এই জায়গায় নিয়ে আসছেন। এখন আপনারা ছোট্ট কথা যেটা বলে মানে চলতি ভাষা পোল্ট্রি খাওয়া, সেই পোল্ট্রি খাওয়ার জায়গায় আপনারা চলে এসে এখন বলতেছেন শেখ হাসিনার বিচার চাই, তাকে এনে বিচার দেওয়া হোক, ফাঁসি হোক, কিন্তু আপনাদের তাহলে কি, আপনাদের শাস্তি কি? এখন জাতীয় পার্টি যদি 15 বছর নির্বাচন করার কারণে সরকারকে প্রলম্বিত করে দীর্ঘায়িত করে থাকে, তাহলে 2008 সাল এবং 2018 সালে বিএনপি নির্বাচন করছে, তাহলে ওই 10 বছর বিএনপিও এটাকে প্রলম্বিত করছে। আপনি যখন কথা বলবেন সবটা বলতে হবে। 2008 সবাই নির্বাচনে গিয়েছে। হ্যাঁ, তাহলে ওই 2008 তো 15 বছর তো ওই 2018 বছরটা 15-র মধ্যে। হ্যাঁ, তাহলে আমি না একটু বেশি ইয়ে করলাম, আমি আপনারটা মেনে নিলাম, বেশি করলাম, উনি একটু কম করলো, উনি ফেরেশতা, আমি দোষী। ওনারা তো একবার মাত্র গিয়েছে, একবারে 5 বছর, সেটা তো যাওয়া যায় না। 5 বছর দিছে, এবং তারা নিজেদের 8 সালে গেছে, হ্যাঁ, 5 বছর হ্যাঁ। দিছে। আপনি একটু আগে তো বলতেছিলেন সবার ইয়ের কথা, তো একবারে গিয়ে 5 বছর, 8 সালে 5 বছর, 10 বছর ওনারা দিছে, আমরা 15 বছর দিছি। ডিফারেন্সটা কি? ওনার সংসদ সদস্য আমি কি উত্তরটা বলবো? ডিফারেন্স কি? 2013 সালে যে নির্বাচনটা হয়েছে, অনেকগুলো প্রশ্ন ছিল আমার, ওটা বলার পরে আমি না এইটা শেষ করি আমরা। 2013 তে যে নির্বাচনটা হয়েছে, 14 তে যে নির্বাচনটা হয়েছে, সেটাতে 152 জন বা 147 জন হচ্ছে বিনা ভোটে নির্বাচিত হলো, 153 জন 153 জন বিনা ভোটে নির্বাচিত হলো। সেই নির্বাচনটা কিন্তু গ্রহণযোগ্য কোনোভাবে হওয়ার কথা ছিল না যদি জাতীয় পার্টি সেখানে না যেত। জাতীয় পার্টি সেখানে যায় নাই। আপনি ইতিহাসের দিকে তাকায় দেখেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচন থেকে বয়কট করছে, বয়কট করার পরে ওনাকে ধরে সিএমএইচে নিয়ে গেছে। জাতীয় পার্টির 270 জন সংসদ সদস্য, যারা রানিং ছিল 30 জন, 270 জনের মধ্যে এর মধ্যে এই 30 জন সংসদ সদস্য নির্বাচনে যায় নাই। ব্যক্তিগতভাবে আমি ব্রাউনবার্গ 3 থেকে আওয়ামী লীগ তুলে নিয়েছিল, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিলাম, আমিও প্রত্যাহার করে ওই সংসদে যাইনি। বলতে পারেন একটা অংশ ওই নির্বাচনটাকে গিয়ে জাতীয় পার্টির নামটাকে ব্যবহার করছে এবং ব্যবহার করতে বাধ্য করছে। হুসাইন মোহাম্মদ এরশাদ চেয়ারম্যান, হুসাইন মোহাম্মদ এরশাদ ওই নির্বাচনে গেছে, এই কথা কেউ বলতে পারবে না। এবং 270 জন ওনার নির্দেশে ওই নির্বাচনতে চলে আসছে, এই কথাটাও কিন্তু ইতিহাসের সাক্ষী যে 270 জন যেদিন প্রত্যাহারের দিন, এদিন জাতীয় পার্টির 270 জন প্রার্থী প্রত্যাহার করেছে। কাজে 14 সালে আপনি যেভাবে আমাকে গড় পর্থাইয়া দিলেন, অভিযোগ দিলেন, এই অভিযোগটা ঠিক না। আর 15 বছর আমি ধরে রাখছি, 15 বছর আমরা যদি প্রলম্বিত করে থাকি, এটা আপনার দৃষ্টিতে হতে পারে। আমার দৃষ্টিভঙ্গি হলো এর মধ্যে বিএনপিও কিন্তু 5 বছর এটাকে লিঙ্গার করছে, সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং সংসদে অবস্থান করে। আমারটা যদি দোষের হয়, ওনাদেরটাও দোষের, এটা বাস্তবতা। আমি রাষ্ট্র সংস্কারের ব্যাপারে একটা কথা বলতে চাই, এটা হলো যে রাষ্ট্র সংস্কারটা তো অনেক বড় ব্যাপার, আমি একটু আগে বলছি, এবং অনেকগুলো জিনিস আছে এইটার সাথে রুট ম্যাপের সম্পর্ক। আমরা দলগতভাবে, আমাদের চেয়ারম্যান সহ দলগতভাবে আমরা মিটিং করে, প্রেসিডেন্ট মিটিং করে বলছি রাষ্ট্র সংস্কারের জন্য যতটুক সময় দরকার, একটু সময় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে, কিন্তু বাকি যেই জায়গাগুলো সংস্কার করবে, এটা কিভাবে করবে এবং এইটার মেয়াদকালটা কত হবে, এরকম একটা ধারণা জাতি কিন্তু প্রত্যাশা করতেছে যে তারপরে নির্বাচন হইতে পারে। এইটা যদি আসে, আমার মনে হবে রাজনৈতিক দলগুলা এই দেশের রাষ্ট্র পরিচালনার যেই খারাপ ভালো রাজনীতি তারাই কিন্তু করবে এবং তাদের বাইরে হওয়ার কোনো পথ নাই। ছাত্ররা যেটা চাচ্ছে যে মুদ্রা রেপিট হেপিট, সেইটা না আসুক, দলগতভাবে আমরা চাই যে আওয়ামী লীগ যেই জায়গায় ছিল, বাজার কারণ বাজার করতো, নিয়ন্ত্রণ করতো, আবার এখন বিএনপি করবে, এই পরিবর্তন জাতি প্রত্যাশা করে। একদম রৌনক জাহান সেটাই একসাথে বলছিলেন এবং তারা সবাই নিশ্চয়ই এটা চান। রৌনক, আমি একটা কথা আসলে জানতে চাই যে এই সময়টাতে যেটা বিপ্লব প্রতি বিপ্লবের কথা হচ্ছিল, আমরা নানা আঙ্গিকে সেটা মনে করছি, এবং 16 বছরে মানুষ দাবি জানাতে পারেনি। এখন অনেকে হয়তো বা রিয়েলি বা বেশিরভাগই আসলে তারা অন্তর থেকে দাবি জানাচ্ছে, অনেক কিছু দাবি নিয়ে তারা নামছে, কিন্তু কয়েকটা আবার আনসারের মতো ঘটনাও ঘটছে। কোনটা দাবি, কোনটা প্রতি বিপ্লব, আগের থেকে এটা বোঝা কারোর পক্ষে এখনো পর্যন্ত সম্ভব না। এখন সত্যি সত্যি দাবি জানাতে যে কেউ এই সরকারের সময় বা আপনাদের দ্বারা নির্যাতিত হচ্ছে কিনা, সেটা কিন্তু বড় ধরনের মেসেজ চলে যায়। এই ব্যাপারে আপনারা আসলে কি কোন জায়গায় আছেন? দেখুন, 15 বছর 16 বছর কেউ কথা বলতে পারে না, এটা সত্য, এবং তারপরে একটা সুযোগ পেলে বা বাকস্বাধীনতা ফিরে পেলে সবাই কথা বলতে চাইবে, এটাও সত্য। তো অবশ্যই আমরা 16 বছরের যেই শাসন থেকে চলে এসেছি,
পার করে এসেছি, আমরা যে নতুন একটা বাংলাদেশ আমরা বলছি, নতুন বাংলাদেশে এসেছি এবং নতুন উপদেষ্টা মণ্ডলী আছে, আমাদের যেটা উচিত হবে অবশ্যই তাদেরকে একটা সময় দিতে হবে। আপনি যখন বলছেন যে 15 বছর ফ্যাসিস্ট সিস্টেমের ভেতরে ছিল, আপনি অবশ্যই এটা আশা করতে পারেন না যে 15 দিনে 20 দিনে সেটা ঠিক হবে বা সেটার এক অংশও ঠিক হবে। এই 15 বছরের যে ড্যামেজগুলো আছে এইগুলা বুঝতেই কিন্তু একটা সরকারের কিন্তু কয়েক মাস লেগে যাবে। আমাদের অন্তত সেই সময়টুকু দেওয়া উচিত। এর মধ্যেও আপনি অবশ্যই দাবি জানাতে পারেন, দাবি সবাই জানাতে পারে, তাদের যেই ধরনের আমরা বলছি যে বৈষম্য আমরা চাচ্ছি না, এ ধরনের যাদের আছে তারা অবশ্যই দাবি জানাবে, কিন্তু অবশ্যই আপনি প্রশাসনিকভাবে আগান, নিয়মতান্ত্রিকভাবে আগান এবং সময় দিন। যেমন আনসার বাহিনীর যেটা বিষয় ছিল, এটা কিন্তু ওনাদের যেটা দাবি, যেটা তাৎক্ষণিক কিছু দাবি মেনে নেওয়া হয়েছিল, কিছু দাবি তারা মেনে নিয়েছিলেন, কিছু দাবি কার্যকরের জন্য সময় চেয়েছিলেন। অবশ্যই বন্যা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, এই সময়ে অবশ্যই সরকার বা তারা অবশ্যই ওই দিকে কাজ করবে, তো সেই জায়গা থেকে তাদের সময় প্রয়োজন ছিল। এই সময়টুকু তারা ডিজার্ভ করে, কারণ তারা খুবই সদ্য এসেছে, তারা ডিজার্ভ করে। তো সবাইকে এটা বুঝতে হবে, যারা নতুন এসেছে তারা মাথায় কিন্তু প্রচুর একটা ড্যামেজ নিয়ে, ক্ষতি নিয়ে এসেছে। তো আমাদের তাদেরকে যদি আমরা সময় না দিয়ে বারবার আমরা তাদের কাজে এটা ব্যাঘাত ঘটানো বলবো, আমি ব্যাঘাত ঘটায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করি, যেখানে প্রাকৃতিক দুর্যোগের মতো, আমি প্রাকৃতিক দুর্যোগই বলছি, এটা রাজনৈতিক অনেক ব্যাখ্যা আসছে আমাদের মধ্যে এই বন্যার। তো এটার ধরেন এর মানুষজনের তো একটা জানমালের ক্ষতি হচ্ছে হিউজ, আমাদের সেই দিকেও নজর দিতে হবে, আমরাও চেষ্টা করছি। তো আমরা ওই জায়গাটা আগে বের হয়ে আসি, সেটা করে আসি, এবং আরও যেই আমরা সিস্টেমের পরিবর্তন, সংস্কারের পরিবর্তন করছি, আমরা এগুলো একটু শুরু করার সময়টা দিই, তারপরে গিয়ে অবশ্যই আমরা আমাদের দাবিগুলা সবাই জানাবে। এমনকি এটাও আমরা বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে, আপনার নিয়মতান্ত্রিকভাবে দাবি জানানোর পরে যদি এই উপদেষ্টা মণ্ডলী থেকেও আপনাদের প্রতি সঠিক কোনো বিচার বা সিদ্ধান্ত না আসে, তাহলে আপনারা পাশে দাঁড়াবেন, অবশ্যই তাদের পাশে দাঁড়াবো, আমরা এটাও বলছি একদম। এবং লিখিতভাবে মানে সুশৃঙ্খলভাবে যদি দাবি জানানো হয়, সবার দাবি আস্তে আস্তে সেখানে, কিন্তু সময়টা অবশ্যই দিতে হবে, সময়টা অবশ্যই দিতে হবে। আমরা ডক্টর আসুজ্জামান রিপনের কাছে যাই। ওরা আসলে বলছে যেটা, এবং অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন যে মুদ্রার এপিট ওপিট আসলে কেউই চায় না। খুব মনে করেছি, ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে যে আমি একেবারে শেষেরটা দিয়ে শুরু করি, তারপর এটা উত্তর দেবো। সেটা হচ্ছে যে আপনার আনসারদের বিদ্রোহের যে ব্যাপারটা, বিদ্রোহ মানে তারা বিক্ষোভ যেটা করেছে, এটাকে আমি মনে করি পিওরলি সরকারকে ডিস্টেবিলাইজ করা একটা কনস্পিরেসি, পিওরলি। নাম্বার ওয়ান হচ্ছে আই হ্যাভ টু রিলাই অন দ্য স্টেটমেন্ট অফ দ্য ডিজি আনসার, মেজর জেনারেল আব্দুল মোতালেব, সাজ্জাদ মাহমুদ, এরকম একজন ভদ্রলোকের নাম। তিনি বলেছেন যে আনসারের পোশাক পরে বাইরে থেকে মানুষের, তার মানে ইটস এ পিওর কনস্পিরেসি, গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য তারা চেষ্টা করেছে। 16 বছর আমরা আন্দোলন করেছি, ফিনিশিং আমাদের ছেলে মেয়েরা দিয়েছে, এর মধ্য দিয়ে জনগণের অভিপ্রায়ের একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি বলি দিস ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য উইল অফ দ্য পিপল। ছাত্র জনতার ইচ্ছার অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হচ্ছে এই সরকার, সুতরাং তাদেরকে নিশ্চয়ই আমরা সহযোগিতা করব, এবং এই সরকারকে টপল করার জন্য, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য দেয়ার আর ফোর্সেস, দেয়ার ভেরি অ্যাক্টিভ। সুতরাং আমি প্রথম যেটা বলতে চাই যে আমি সরকারকে স্ট্যাবল অবস্থায় দেখতে চাই। ফার্স্ট অফ অল আমি গভর্নমেন্টকে, আমি অ্যাজ এ সিটিজেন গভর্নমেন্টকে স্ট্যাবল অবস্থায় দেখতে চাই। ও তো অনেক বাচ্চা মানুষ, মন নরম, এরা বলেছে যে তোমাদের যৌক্তিক দাবির প্রতি আমরা দাঁড়াবো, কথা বলবো। নো, দিস ইজ নট দ্য টাইম, দিস ইজ নট দ্য টাইম। আগে গভর্নমেন্টকে স্ট্যাবল হতে দিতে হবে, এবং এই গভর্নমেন্টের মেইন এজেন্ডা নট টু ফুলফিল ইয়োর ডিমান্ড। 16 বছর ডিমান্ড করো নাই, তখন আম্মুর রাজত্বে তো আম্মুর কাছে তো কিছু বলতে পারো নাই, এখন সব বলতে আসছো কেন? অভিপ্রায় খারাপ। এই যে পল্লী, আমি একটু আগে আপনার এই অনুষ্ঠানের আগে দেখলাম কি পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন তারা নাকি কর্মবিরতি করবো, থ্রেট করেছে। পিটানো দরকার, আই এম সরি টু ইউজ দ্যাট ওয়ার্ড। কারণ হচ্ছে তোমরা কি এত বছর শেখ হাসিনা আন্ডারে চাকরি করো নাই? তখন কেন দাবি তোলো নাই? এখন থ্রেট করতেছে যে বিদ্যুৎ বন্ধ করবা, বেটা ফালতোমার একটা সীমা নাই, এগুলো চলবে না। আমি আমার নিজের এলাকায় ওখানকার যারা আছেন পল্লী বিদ্যুৎ সমিতি তাদেরকে বলেছি ঠিক মতো কাজ করবে, এবং যারা ঝামেলা করতে যাবে আওয়ামী লীগের অনুপ্রবেশকারী যদি কেউ করে একদম বাধা দেবে। এগুলো হচ্ছে নানাভাবে, নানান সেক্টরে, নানা নামে এই গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য চক্রান্ত চলছে। এবং সার্টেনলি যেহেতু আমরা মনে করি যে আমাদের 16 বছর আন্দোলন প্লাস আমাদের ছেলে মেয়েদের যে তাদের যে ত্যাগ, এত মানুষের রক্তদানের মধ্য দিয়ে যে জনগণের অভিপ্রায় সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাকে আমরা ডিস্টেবিলাইজ হতে দেব না। এবং আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি আই হ্যাভ, এবং আমাদের পার্টি, উই হ্যাভ ফুল রেসপেক্ট অন দেম। তারা যথেষ্ট
চমৎকার দেশ, আমরা যে খুব গর্বের সাথে একসময় বলতাম দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক মানে জওয়ান, তারা রিয়েলি তারা সেটা প্রমাণ করেছে। তো এখন কথা হচ্ছে কি যে এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আগে গভর্নমেন্টকে আমরা স্ট্যাবল দেখতে চাই। নাম্বার 2 হচ্ছে যে আপনার একটা যৌক্তিক সময় বলতে আমরা গভর্নমেন্ট দীর্ঘদিন এত অনাচার হয়েছে, যেমন আপনি যে প্রশ্নটি মানে অ্যাডভোকেট রেজাউলকে যে প্রশ্নটি করেছেন, আমার কাছে তো উনি উত্তরটা হয়তো উনি সময় পাননি বলে দেননি। আমি যেটা জানি, আমি নিজেও তো সাংবাদিকতা, আমি কূটনৈতিক সাংবাদিকতা করে আপনি জানেন, এবং সেখানে হোসেন মোহাম্মদ এরশাদ ক্যাটেগরি, আপনি যে এখন ল্যাপটপে যান, উনি বলেছেন যে আই এম অ্যাজ চেয়ারম্যান অফ দ্য জাতীয় পার্টি, আমি বলছি আমি নির্বাচনে যাচ্ছি না, আমার দলও নির্বাচনে যাচ্ছে না। এই লোকটাকে চ্যাংদলা করে তৎকালীন ডিজিডিএফআইয়ের যে ডিজি আকবর, কুখ্যাত আকবর, বেটা পদে ভেগেছে, তাকে চ্যাংদোলা করে অপদস্থ করে তাকে ফোর্স করেছে, মানে সিএমএইচে ভর্তি করেছে। তারপরে মানে কি বলে তাকে ওখানে রেখে ইন্ডিয়ার সুজাতা সিং, ভারতের পররাষ্ট্র সচিব, তারা এসে একটা নির্বাচন করলো। এবং জাতীয় পার্টির মধ্যে এক ধরনের যে সমস্ত লোভী সুবিধাবাদী লোভী এবং দেশবিরোধী শক্তি, এই চক্রটি তারা নির্বাচনে গিয়েছে। এবং আওয়ামী লীগ কী করে জানেন, সবচেয়ে বড় অপরাধ করেছে শেখ হাসিনা। হোসেন মোহাম্মদ এরশাদ বলেছে আমি নির্বাচন করি নাই, তারে কি করলো, তারে বের করলো, বলতে আপনি একটি ইন্ডিয়ান একটা সিনেমা ছিলেন রাজু বানগার জেন্টলম্যান, আমরা দেখলাম হোসেন মোহাম্মদ এরশাদ মানে মুক্তি পেলেন, তাকে বলা হলো যে আপনি এমপি হয়েছেন, আপনি এমপি হয়েছেন, আপনি মন্ত্রীর পদমর্যাদার বিশেষ দূত হয়েছেন। তারপরে ঘুষ দিল একটা ব্যাংকের মালিকানাও দিল, ইউনিয়ন ব্যাংক লাইক দ্যাট। এই যে অনাচারগুলো শেখ হাসিনা করেছে এবং তার সরকার করেছে, তার ইচ্ছা হয়েছে কাউকে বিরোধী দলের নেতা বানিয়েছে, তার ইচ্ছা হয়েছে একটা ফলাফল ঘোষণা করেছে, তার ইচ্ছা হয়েছে কাউকে এমপি বানিয়েছে। এই দেশটাকে যে কোন জায়গায় সে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই ইচ্ছা করলে তাহলে বিএনপিকে কেন কিছু করতে পারে নাই, সেটা প্রশ্ন হতে পারে। এবং অন্য রাজনৈতিক দলগুলিকে কেন তারা এটা করে নাই। আমার যদি নিজের জায়গায় দুর্বলতা থাকে তাহলে আমার উপরে জোর করবে। হ্যাঁ, কাজেই আগে নিজের দুর্বলতাটা আমরা দেখি। হ্যাঁ, আমরা সেই দুর্বলতাটা পার হয়ে আসলে সামনে এই একটা সুন্দর দেশ গড়ার স্বপ্ন যে ছাত্ররা দেখেছে, তার দিকে রাজনৈতিক দলগুলি যেতে পারবো কিনা শেষ মুহূর্তে যাচ্ছে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ছোট সময় নিয়ে ফিরেছি এবং অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার কাছে আমরা যেতে চাই যে এখনো পর্যন্ত এই প্রতি বিপ্লব ঠেকানোর জন্য ছাত্রদের আমরা মাঠে দেখছি, তারা আহত হচ্ছেন এবং গতকালের ঘটনায় হাসনাত আবদুল্লাহ সহ তাদের শীর্ষ যারা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক আছেন, তারা ব্যাপক খারাপ অবস্থার মধ্যে গিয়েছেন। ছাত্ররাই আসলে সব করবে আর ফল ভোগ করবেন আপনারা? না, ফল আমরা ভোগ করবো, ছাত্ররা সব করবে এটা না। ছাত্ররা তো আমাদের সন্তান, আমাদের পরিবারের অংশ। আমরা যখন করি ছাত্ররা ভোগ করে, ছাত্ররা করলে আমরা ভোগ করবো, এটা খারাপ কিছু না। তো মূল যে জিনিসটা এটা হলো যে রিপন ভাই যে কথাটা বলেছিল, যে প্রথমে ভাবছিলাম যে এই প্রজন্মটা বোধহয় মোবাইলের মধ্যে হারাই গেল, আজকে দেখছি এই প্রজন্মটা অতন্ত্র প্রহরীর মতো দেশকে পাহারা দিচ্ছে। এবং আপনি দেখবেন রাত্রের 1টার সময় হলের থেকে মেয়েরা বেরিয়ে স্লোগান দিয়েছে, এবং গতকালকেও কিন্তু রাত্রে সচিবালয়ে অভিযান করেছে। কাজে জাগ্রত ছাত্র সমাজ আছে, এটা আমাদের ভবিষ্যতের জন্য আমাদের অনেক আশার খবর। ছাত্ররা সব কিছু করবে, আমরা করব না, এইটার কিছু সময় এবং কিছু ইয়েতে এরকম হয় যে ছাত্ররা যখন আন্দোলন করতেছিল তখন যদি আমরা রাজনৈতিক দলগুলা তাদের প্ল্যাটফর্মে দাঁড়াইতাম, তাহলে এইটা একটা রং লাগতো যে এটা এমনি তো বলা হয়েছে বিএনপি জামাত এটার করছে, এটার ব্যাপারে মিডিয়াগুলো তো অহরহ বলছে যে জামাত বিএনপির ষড়যন্ত্র, এই ছাত্ররা হলো তাদের এজেন্ট এরকম। এখন মূল দলগুলো যদি তাদের সাথে গিয়ে অবস্থান নিত, তাহলে এই যে ছাত্রদের সক্রিয় যে আন্দোলনটা হইলো, সক্রিয় যে ধারাটা হলো, এই ধারাটা নষ্ট হইতো। এবং আমি মনে করি যে এই রাজনৈতিক মিশ্রণ না হওয়ার কারণে তাদের অবস্থানটা সঠিক আছে। এবং এই আন্দোলনের পরেও কিন্তু মনে হয়েছিল ছাত্ররা বোধহয় হয়েছে অনেকটাই ত্রাণ নিয়ে ব্যস্ত আছে, কিন্তু কালকে দেখা গেল যে শুধু ত্রাণে নয়, প্রতিবাদও কিন্তু তারা আছে। আমার মনে হয় কালকের প্রতিবাদটা আরো যারা এই ষড়যন্ত্র বা এরকম কিছুর সাথে চিন্তা তাদের জন্য একটা জবাব এবং তাদের জন্য আগামী দিনে একটা সতর্ক সংকেত। রনক জাহান, আপনারা আসলে এত দিক সামনে পড়াশোনা করবেন কখন? সব দিক থেকে দায়িত্ব এসে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় একটা কথা ঘুরে বেড়াচ্ছে, ছাত্ররা পড়াশোনা ছাড়া আর কিছুকেই ভয় পায় না। যদিও বলবো আবার পড়াশোনা অবশ্যই আমরা করব, আমরা পড়াশোনা না করলে আমরা সঠিক বিষয় জানবো না, সেটা বলতে পারবো না, আমাদের পড়াশোনা করতে হবে। এবং আপনি দেখবেন যে এই পুরো বিষয়টাতে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো তো খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমাদের ভিসি আর কি ভিসির পদ থেকেও মানে পদত্যাগ হয়েছে, এবং প্রতিটা সেক্টরে যারা এরকম ছিল
হলো পদত্যাগ চাচ্ছে এবং করা হচ্ছে, কারণ আমরা চাই না যে কোনো দালাল দোসর, ফ্যাসিস্টের দালাল দোসর সেই জায়গাগুলোতে থাকুক, কারণ তারা তাহলে পুনরায় সেটাকে আবার একই করতে পারে। তো সেই জায়গা থেকে ভিসি নিয়োগের বিষয়টার একটাই ছিল, আজকেই নতুন ভিসি নিয়োগ মানে একটা এসেছে, ডক্টর নিয়াজ আহমেদ খান, ডেভেলপমেন্ট স্টাডিজের আমাদের টিচার। তো উনি হয়েছে এখন, যেহেতু এটা সবচেয়ে মানে প্রশাসনের উনি মাথা, তো সেই জায়গাটাতে উনি হয়েছে এবং আস্তে আস্তে আমরা আশা করছি যে আমাদের খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাবে। প্রত্যেকটা ঠিকমতো হলে দেশ স্বাভাবিক জায়গায় হলে তখন আমাদের ক্লাসে যখন ক্লাস শুরু হয়ে যাবে আমাদের অবশ্যই ক্লাসে ফিরতে হবে এবং আমরা পড়াশোনা অবশ্যই করব। অনেক ধন্যবাদ। এই পর্যন্ত এই দেশের এতগুলো দিকে নজর রেখে আপনাদের সেই কাজগুলোও করতে হচ্ছে একই সাথে। ডক্টর আসিফুজ্জামান রিপন, সেই কথাটাই আমরা বলছি যে শিক্ষার্থীরা তো শেষ পর্যন্ত ক্লাসেই ফিরতে চায়, কারণ যে পরিস্থিতি এখন দেশের সেটা সহজ করতে হবে। আমরা যারা বড়রা আছি সবাই মিলেই আপনাদের আসলে পরিকল্পনা, আসলে ওরা যে এই যে কয়েকটা মাস সময় দিল, এটা কিন্তু জীবনের শিক্ষা, এটা কিন্তু একটা পড়াশোনার পার্ট। নিজেদেরকে ভবিষ্যৎ নাগরিক হিসেবে তারা একটা প্রস্তুতি নিল দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে। তারপর পুঁথিগত বিদ্যা ক্লাসে ফিরবে সেটা আলাদা জিনিস, কিন্তু এই শিক্ষাটা তারা যেটা পেল রাষ্ট্রকে বোঝার জন্য, সমাজকে বোঝার জন্য, এটা খুব এসেনশিয়াল ছিল আইমার্সে। দে আর ভেরি মানে লাকি আইমার্সে তারা একটা পরিবর্তনের সূচনা করেছেন। অ্যাট দ্য সেম টাইম তারা নিজেরও মানে রাষ্ট্রকে মানে বুঝেছেন। এটা একটা বড় ধরনের পড়াশোনা। ক্লাসে তারা যাবেন ঠিক আছে, ক্ষমতা প্রলম্বিত করার একটা বিষয় আপনি বলেছিলেন তাদের ভূমিকায়, এটা তো সত্য কথা। শেখ হাসিনার 15 বছরে তারা যদি এইভাবে সহযোগিতা না করতেন বা যদি অ্যাসোসিয়েট গ্রুপ না হতেন তাহলে হয়তো থাকতো না, কখনো ক্ষমতার সঙ্গী হয়ে, কখনো পাতানো বিরোধী দল হিসেবে, এটা ঠিক। বাট এটা শুধুই কি জাতীয় পার্টিকে অভিযুক্ত করবেন? আপনি কি অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, যে দালাল শিক্ষক, দালাল যে সিন্ডিকেটের লোকেরা, ব্যবসায়ীরা যারা নেচে শেখ হাসিনাকে নেচে গিয়েছেন, তাদের কি দায় নাই? মিডিয়া লোকদের দায় নাই যারা বলছে পাশে থাকবে? সবাই শেখ হাসিনার স্বৈর শাসনকে প্রলম্বিত করার জন্য ওই চিহ্নিত ব্যবসায়ীরা যারা বলছেন আমৃত্যু, এবং ওই সেই সাংবাদিকরা যারা আবার বর্ডার দিয়ে পার হতে চায়, ওই ক্লাসটা যারা সর খেয়েছেন, সমাজের রাষ্ট্রের সুবিধাগুলো নিয়েছেন, এরা প্রত্যেকেই এই স্বৈর শাসনকে প্রলম্বিত করার জন্য দায়ী একদম। এবং আমরা চাই না যে এমন একটা, যেমন শিক্ষার্থীরাও চায় না যে এমন আরেকটা রেজিম তৈরি হোক, এমন আরেকটা প্রক্রিয়া শুরু হোক, তারাও যেমন চায় না, আমরাও নিশ্চয়ই চাই না যে এমন একটা গোষ্ঠী তৈরি হোক যারা একটা অনির্বাচিত বা স্বৈরশাসক সরকারকে তারা প্রলম্বিত করতে পারে। নিশ্চয়ই সেই ব্যাপারে বিএনপিও অনেক উদ্যোগী হবে এবং নিজেদের সংস্কারের দিকেও মনোযোগ হবে সকল রাজনৈতিক দল। আমরা একটা সুন্দর বাংলাদেশ নিশ্চয়ই সবাই চাই। সাথে থাকবে রাজকাহন।